আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভাই এত অল্প সময় এত ভালোবাসায় আমি মুগ্ধ ভাই, কি বলবো বলে প্রকাশ করতে পারছি না। আর হ্যাঁ, আমি আগেই বলে রাখি, এটা একটা স্টোরি, এখানে কোনো মেয়ে বা মা জাতিকে অসম্মান করা হয়নি, আর সব মেয়ে এক না। আর কমেন্টে অনেকেই বলতেছেন ভাই নেক্সট পার্ট কখন দেবেন, নেক্সট পার্ট কখন দেবেন। আসলে ভাই 5 মিনিটের একটা গল্পের পিছনে 5 ঘন্টার একটা পরিশ্রম লুকিয়ে থাকে। তো ভাই আজারি কথা বাদ দিয়ে চলেন গল্প শুরু করি। এই পৃথিবীতে কিছু অলৌকিক জিনিস থাকে যেগুলো মানুষ না চাইলেও তার সাথেই বারবার ঘটে। আমি যখন নবম শ্রেণীতে পড়তাম খুব ভালো ক্রিকেট খেলতাম, তবে আমার একটা ব্যাড লাক ছিল। আমি যখনই খেলতে নামতাম তখনই কেন জানি না বলারের বলটা অনেক ভালো হয়ে যেত। বলার যতই খারাপ হোক না কেন, জানি না কেন জানি তার বলটা খুব বেস্ট হতো। মনে হতো দুনিয়ার সবচেয়ে ভালো বল তখনই হয় যখন আমি ব্যাট করতে নামি। আমার সাথে অনেকবার এরকম হয়েছে। ঠিক তেমনই অভিশপ্ত মেয়েটার সাথে বারবার আমার কেন জানি দেখা হচ্ছে। কিন্তু সেদিনের পর থেকে আমি মনে প্রাণে চাইতাম মৃত্যু হলেও যেন আমার এই সেই মেয়েটার সাথে দেখা না হয়। কিন্তু হচ্ছে, এ নিয়ে 2বার দেখা হলো মেয়েটার সাথে। আমি জানি না বিধাতা কি চায় আমার কাছে, কেন আমার সাথেই বারবার মেয়েটার দেখা হচ্ছে। আমি তো জানি এই মেয়েটাকে আমি কতটা ভয় পাই, আর এটাও তো জানি স্বার্থের জন্য এই মেয়েটা আমাকে কত বড় বিপদে ফেলতে পারে। ইতিমধ্যে সেটার প্রমাণও আমি খুব ভালো মতো পেয়ে গেছি। আমি এমন একটা পর্যায়ে আছি যেটাকে জীবন মৃত্যুর মাঝামাঝি বললে ভুল হবে না। আজকে যদি আমার ভরণ পোষণ করার মতো কেউ থাকতো, তাহলে তো এই নাদি নামের মেয়েটার 2 গালে 2টা থাপ্পড় মেরে আমি বাড়ি থেকে বের হয়ে যেতাম। কিন্তু সেই পরিস্থিতি বা সামর্থ্য কোনোটাই আমার নেই, কারণ আমার ভরণ পোষণ আমাকেই করতে হয়। নাদিয়ার ছোট ভাই মেবি, যাকে পড়ানোর পর মাস শেষে আমি 5,000 করে টাকা পাবো, যেটা দিয়েই যেভাবেই হোক ঢাকা শহরের কোনো এক কোণে আমাকে বেঁচে থাকতে হবে। আমাকে যে বেঁচে থাকতেই হবে সেটা যেভাবেই হোক, পাড়ি দিতে হবে অনেকটা পথ। আমার বাবাকে জবাব দিতে হবে আমি তার সাহায্য ছাড়া মরে যাইনি, বেঁচে আছি, ভালোভাবেই বেঁচে আছি। তাই তো সব কিছু সহ্য করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের জীবনে অনেক বাধাই আসবে, কিন্তু আমাকে তো আমার গন্তব্যে এগিয়ে যেতেই হবে। শুধু আমি যে অবাক হয়েছি তা না, আমাকে দেখে নাদিয়াও কিছুক্ষণ হা করে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম সে তো এভাবে আমাকে প্রত্যাশা করেনি। সে কোনোদিনই ভাবতে পারেনি যে আমার সাথে তার আবার দেখা হবে। তবে কেন জানি মনে হলো সে আমাকে দেখে খুশিই হয়েছে। তখন ওই বড় ভাই বলে উঠল, নাদিয়া, ওর নাম আমিনুল, আমার ছোট ভাই, খুবই ভালো ছাত্র, এবার ঢাবিতে চান্স পেয়েছে তোমাদের ডিপার্টমেন্টে। আজ থেকে এই তোমার ছোট ভাইকে পড়াবে। কথাগুলো বলে বড় ভাই চলে গেলে আমি নাদিয়ার সামনেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরেই মধ্যবয়স্ক এক মহিলা এসে নাদিয়াকে বলল, ছেলেটাকে সোহানের রুমে দিয়ে আয়। উল্লেখ্য এখানে সোহান হচ্ছে নাদিয়ার ছোট ভাই। কথা বলেই মহিলাটি ভিতরে চলে গেলেন। কিছুটা হলো আন্দাজ করতে পারলাম এই মহিলাটি হয়তো এই বদমেজাজি মেয়েটির মা। প্রথম দিন এমনিতেই পড়ানোর ইচ্ছা ছিল না, জাস্ট পরিচয় হয়ে বাসা চলে যাব এইটুকুই। কিন্তু ছাত্রকে দেখে মনে হলো সে নতুন স্যার পেয়ে অনেক খুশি, সে আজ থেকেই পড়বে। তাই বাধ্য হয়ে তাকে পড়ানো শুরু করলাম। পড়ানোর সময় লক্ষ্য করলাম নাদিয়া বারবার দরজার ফাঁক দিয়ে আমাকে উঁকি মারতেছে। আমি ঠিক এটার কারণ বুঝতে পেলাম না, কারণ আমি সবসময় এই অভিশপ্ত নাগিনদের কাছ থেকে দূরে থাকতে চাই। আমি চাই না এই বিষাক্ত মানুষটার ছোবলে আমি আবারও ক্ষতবিক্ষত। বড় ভাইদের কাছে অনেক টিউশনির গল্প শুনেছি, যে বাড়িতে ছাত্রের সুন্দরী বোন থাকবে সে বাড়ির মতো টিউশনের মজা অন্য কোনো বাড়িতে পাওয়া যায় না। আর টিউশন শিক্ষক যদি স্মার্ট আর সুন্দর হয়, তাহলে পড়ানোর সময় সেই ছাত্রের সুন্দরী বোনটি তার দিকে আর চোখে তাকাবে না, এটা কখনোই হয়নি। কিন্তু আমার এই জিনিসটা কেন জানি ভালো লাগলো না। আমি একটা ছেলেকে পড়াচ্ছি আর একটা সুন্দরী মেয়ে আমাকে উঁকি মেরে মেরে দেখছে। ব্যাপারটা অনেক সুন্দর মনে হলেও আমার কাছে খুব বিরক্ত মনে হলো। তবে আমি নিশ্চিত ওই মেয়েটার জায়গায় অন্য মেয়ে থাকলে অবশ্যই আমার ভালো লাগতো। আমি প্রথম দিনের মতো সেখান থেকে চলে আসি। আসার সময় ভেবেছিলাম সে হয়তো আমার সাথে কথা বলবে, কিন্তু বলেনি। কিন্তু না বলাতে আমি অনেক খুশি। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি কলেজ যেতে পারিনি কিছুদিন। হঠাৎ করেই আমার নানা মারা গিয়েছিল। আমি চেয়েছিলাম আর কখনো নানা বাড়িতে যাব না, কিন্তু না চাইতেও আমাকে সেখানে যেতে হলো, কারণ এই নানাই একমাত্র আমার খারাপ সময় আমার পাশে ছিল। যেদিন আমার মা মারা যায়, জানি না সেদিন আমি কেঁদেছিলাম কিনা, কারণ তখন আমি খুবই ছোট ছিলাম। কিন্তু নানার মৃত্যুতে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি। কিছুদিন আগেও মানুষটা 25,000 টাকা আমার হাতে দিয়ে বলেছিল ভালোভাবে পড়াশোনা করবে, নিজেকে কখনো একা ভাববি না, আর কেউ না থাকলেও আমি তো আছি, আর টাকার দরকার হলে আমাকে জানাবে। সেদিন তার কথাগুলো আমাকে অনেক সাহস জুগিয়েছিল। সেজন্যই হয়তো বেঁচে থাকার স্বপ্নগুনে চলে গিয়েছিলাম স্বার্থের শহর ঢাকাতে। আজ এই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেলেন। ভাবতেই কেমন জানি বুকের ভিতরটা অসহ্য যন্ত্রণা করছিলাম। সেদিন দুপুরে আমি আবার ঢাকায় চলে এসি। মামারাও জোর করেনি, আর আমি ইচ্ছা করেই থাকতে চাইনি। সকালে ক্লাসে যাওয়ার সময় যা দেখার বাকি ছিল সেটাও দেখে ফেলি। আমি যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতাম, সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সেই মেয়েটিকে দেখি একটি সুদর্শন ছেলের হাত ধরে ক্যাম্পাসে হাঁটছে। নাদিয়াও তার সাথে ছিল। অবশ্য নাদিয়ার সাথে কিছু মেয়ে ফ্রেন্ডও ছিল। আমি কেন আদিবার মতো হতে পারলাম না? আমি কেন অন্য কাউকে ভালোবাসতে পারলাম না? আমি কেন তার মতো অন্য কাউকে নিয়ে জীবনটা সাজাতে পারলাম না? নিজের কাছে খুব জানতে ইচ্ছে করলো। আমি খুবই বোকা একজন মানুষ। আমার মনে হলো আমাকে বিশুদ্ধ হওয়ার আগে চা
চালাক হতে হবে, কারণ আমি সত্যিই একজন বোকা মানুষ যে সবসময় মানুষের কাছ থেকে শুধু দুঃখ পেয়ে এসেছে। ভাই পার্ট 3 কমপ্লিট করলাম, গরমে প্রচুর অবস্থা খারাপ। আর পার্ট 4-এর একটু লেট হবে, কারণ 2 তারিখে আমার এক্সাম। সবাই সেই পর্যন্ত কেউ ভাই কমেন্টে গালাগালি করেন না ভাই। পার্ট 4 আসবে, পার্ট 6 আসবে এবং এটা শেষ পার্টও আসবে। আর শুধু এই না, আপনাদের জীবনের গল্প আমি সবার সামনে উপস্থাপন করব। আপনারা যদি কেউ আপনাদের গল্প পাঠাতে চান, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েন, আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়েন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।